হ্যাঁ, আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ। কি অবস্থা আপনাদের? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। হ্যাঁ, ভালো তো থাকারই কথা। পরীক্ষা পিছিয়ে দিয়েছে, তাই না? কিন্তু পরীক্ষা দিয়েছে এই আনন্দে স্ক্রলিং বাড়িয়ে দিব, মোবাইলের প্রতি আরেকটু বেশি অ্যাডিক্টেড হয়ে যাব? না। এই সময়টাকে আরও বেশি ফ্রুটফুলি ইউজ করতে হবে। এবং এই লাস্ট সময়ে আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে বিষয়টা, তা হলো প্রত্যেকটা সাবজেক্টের কোন কোন টপিকগুলো আমরা পড়ব সেটা জানা। সেজন্য কিন্তু আর্টস কমের পক্ষ থেকে আমরা প্রায় প্রত্যেকটা সাবজেক্ট, মানবিকের, কমার্সের এবং পাশাপাশি উভয় গ্রুপের কমন যে সাবজেক্টগুলো রয়েছে সেই কমন সাবজেক্টগুলোর কিন্তু সাজেশন দেওয়ার চেষ্টা করতেছি প্রতিনিয়ত, শুধুমাত্র আপনাদের জন্য। সো তারই ধারাবাহিকতায় আজকে আমি আলোচনা করতে চলেছি ইংলিশ ফার্স্ট পেপারের যে ফাইনাল সাজেশনটা, জাস্ট সেই ফাইনাল সাজেশনটা নিয়ে একটু তুলে ধরার চেষ্টা করবো আপনাদের সামনে, যে এবছর 26 ব্যাচে যারা পরীক্ষা দিচ্ছে আর কি, তাদের জন্য ইংলিশ ফার্স্ট পেপারে কোন কোন প্যাসেজগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, বা কোন রিয়ারেন্সগুলো বা কোন স্টোরিগুলো, এই জাতীয় টপিকগুলো জাস্ট একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। ফার্স্ট অফ অল আমরা একটু মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখে নেওয়ার চেষ্টা করি। যদি মার্ক ডিস্ট্রিবিউশনটা এভাবে দেখি, এটা তো 100 মার্কসের একটা এক্সাম। তো সেই ক্ষেত্রে আমাদের রিডিং যে পার্টটা থাকে, এখানে আমাদের জন্য 60 মার্কস অর্থাৎ 60 মার্ক এখানে বরাদ্দ থাকে। এবং অ্যানাদার সাইড যদি আমরা এখানে দেখি, আমাদের জন্য থাকে হচ্ছে রাইটিং পার্টে 40 মার্ক। তো এইখানে যে পার্টটা রয়েছে রিডিং পার্টের 60 মার্ক, এই 60 মার্কের বন্টনটা এক্স্যাক্টলি কিভাবে হবে? এমসিকিউ যদি আমি এখান থেকে দেখি, এমসিকিউ এখান থেকে আসবে গেজিং মিনিং ফ্রম দ্য কনটেক্সট। অর্থাৎ এখানে আপনাদেরকে কিছু সিন প্যাসেজ দেওয়া হবে, একটা সিন প্যাসেজ দেওয়া হবে, সেই প্যাসেজ থেকে এইখানে আপনাকে এমসিকিউ আসবে। সেই এমসিকিউর মানটা কত আসবে আমাদের এখানে? 5 মার্কের জন্য। কম্প্রিহেনসিভ কোয়েশ্চেন্স, দ্যাট মিনস আপনাদের এখানে অ্যানালাইসিস করতে পারে, আপনাকে ইভ্যালুয়েট করতে বলতে পারে, যে কোনো এক ধরনের প্রশ্ন আসতে পারে। এখানে আপনার 5টা প্রশ্ন থাকবে, 2 মার্ক করে, 5 বেগুনে 10 মার্ক। অর্থাৎ আমরা 9-10-এ যেভাবে প্যাসেজ সলভ করতাম, ইংলিশ ফার্স্ট পেপারের ক্ষেত্রে ইন্টারমিডিয়েটও সেই একই রকমের একটা সিন প্যাসেজ দিবে। জাস্ট সেখান থেকে আমাকে 5 মার্কের জন্য এমসিকিউ সলভ করতে হবে এবং আমাকে এখানে 5টা কোয়েশ্চেন অর্থাৎ শর্ট কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে। এবং পাশাপাশি এই প্যাসেজ থেকে আমাকে একটা ফ্লো চার্ট করতে হবে। অর্থাৎ ফ্লো চার্টটা আমি আশা করি আপনারা টুকটাক কম বেশি জানেন যে ফ্লো চার্টটা এক্স্যাক্টলি কি। বিভিন্ন ইনফরমেশন, শর্ট কিছু ইনফরমেশন ইউজ করে একটা ফ্লো চার্ট অঙ্কন করতে হয়, সেটা আপনারা দেখে নেবেন। ফ্লো চার্টে আমাদের এখানে কত মার্ক? 10 মার্ক বরাদ্দ রয়েছে। এরপরে সামারাইজিং অর্থাৎ প্যাসেজ থেকে কিভাবে সামারি করতে হয় আর কি, প্যাসেজটাকে মূল থিসিস বা জিস্ট যেটা, ওটা বের করে নিয়ে আসতে হয়। এই সামারির জন্য আমাদের এখানে কত মার্ক বরাদ্দ রয়েছে? 10 মার্ক রয়েছে। ক্লোজ টেস্ট উইথ ক্লোজ অ্যান্ড উইথাউট ক্লোজ, আপনাকে ক্লো দিয়ে দিবে বক্সের মধ্যে। ক্লো থেকে যদি আপনি সঠিক অ্যান্সার করতে পারেন, আপনাকে 5 নম্বর দিবে, কারণ এটা ক্লো দেখে অ্যান্সার করা খুব বেশি সহজ। বাট উইথাউট ক্লোজ যদি আপনি সবগুলো অ্যান্সার করতে পারেন, তাহলে এখানে আপনার জন্য 10 নম্বর বরাদ্দ রয়েছে। এছাড়াও আমাদের রিঅ্যারেঞ্জিং নামে আরেকটা টপিক রয়েছে। বিভিন্ন হিস্টোরিক্যাল কোনো কন্টেন্ট দিয়ে দিতে পারে বা কোনো ব্যক্তি সম্পর্কেও দিতে পারে, যে কোনো বিষয় সম্পর্কে দিক না কেন, একটা আনসিন রিঅ্যারেঞ্জ যেটা আপনার কমন পড়বে না, মোটামুটি নিশ্চিত থাকেন রিঅ্যারেঞ্জের ক্ষেত্রে। যদি পড়ে তাহলে সেটা কপাল ভালো, বিগত বছর যদি রিপিট করে। তো রিঅ্যারেঞ্জ থেকে এখানে আমাদের জন্য 10 মার্ক। তো মোটামুটি এইখানে আমাদের একটা 60 মার্কের বোঝাপড়া হলো। যদি আমি একটু রাইটিং পার্টের দিকে কনসেন্ট্রেট করি, তাহলে এখানে আমার জন্য রয়েছে প্যারাগ্রাফ রাইটিং করতে হবে এবং বাই অ্যান্সারিং কোয়েশ্চেন্স। আমরা তো প্যারাগ্রাফ জাস্ট আমাকে দিল, ড্রাগ অ্যাডিকশন নিয়ে লেখা শুরু করে দিলাম, বাট ওই প্যারাগ্রাফের মধ্যে 4টা বা 5টা প্রশ্ন আমাদের জন্য থাকে, ইভেন 6-7টা প্রশ্ন হয়তো থাকতে পারে, বেসিক্যালি 5টা প্রশ্ন থাকে। ওই 5টা প্রশ্ন যদি আপনার কাছে চায়, হোয়াট ইজ ড্রাগ অ্যাডিকশন, ড্রাগ অ্যাডিকশন কাকে বলে, এইটার কোয়েশ্চেনের অ্যান্সার না দিয়ে আপনি পুরো প্যাসেজ জুড়ে লিখলেন যে মানুষ কেন ড্রাগ খায়, কোকেন কেন নেয়, তাই না? তো এইগুলোর অ্যান্সার করলে কি আমাকে প্যারাগ্রাফে নম্বর দিবে? দিবে না। তো সর্বপ্রথম প্যারাগ্রাফ যদি কমন পড়ে ট্রি প্লান্টেশন, হোতায় লিখবেন কেন গাছ লাগাবো, গাছ লাগালে কি হয়, আমি আম, জাম, জামরুল, কাঁঠাল কোন গাছ লাগাবো, না, এইগুলো লিখবেন না। প্যারাগ্রাফের মধ্যে যে কোয়েশ্চেনের অ্যান্সার চাওয়া হচ্ছে, সেই কোয়েশ্চেনের কনটেক্সট ধরেই আপনি অ্যান্সার করবেন। মোটামুটি মার্জিত 2 বা 3 পৃষ্ঠার মধ্যে সমাপ্ত করার চেষ্টা করব। তো প্যারাগ্রাফে এখানে আমাদের জন্য 10 নম্বর থাকবে। প্যারাগ্রাফ কমন পড়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। কমপ্লিটিং এ স্টোরি, একটা ইনকমপ্লিট স্টোরি দিবে আপনাকে, 2 বা 3টা লাইন দিয়ে দিবে, সেখান থেকে বাকিটা কমপ্লিট করতে হবে। তবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলে কমপ্লিটিং স্টোরি আনকমন, এটা কখনোই কমন বিগত বোর্ড থেকেও পাবেন না। আর অ্যাটলিস্ট আমি যদি প্রশ্নকর্তা হই, আমি কখনো কমন কোনো বিগত বছরের প্রশ্ন রিপিট করতামও না। আমি চাইতাম সবসময় নতুন কোনো একটা স্টোরি, কারণ স্টোরি রাইটিংয়ের মধ্যে আপনার সবচাইতে বেশি ক্রিয়েটিভিটি ইউজ করতে হয়। দ্যাটস ওয়াই এটা কমন পাওয়ার পসিবিলিটি একদম মাইনাস। রাইটিং ইনফর্মাল লেটার্স, আপনি ইনফর্মাল লেটার লিখতে পারেন অথবা ইমেল লিখতে পারেন, এখানে আপনার প্রেফারেন্স। অবশ্যই আপনি
ইমেল লিখবেন নাকি ইনফর্মাল লেটার লিখবেন? যদি আমাকে জিজ্ঞাসা করতেন স্যার আপনি কি লিখবেন, আমি বলতাম আমি ইমেল লিখতাম। কারণ ইনফর্মাল লেটারে অনেক কিছু লিখতে হয়, ওখানে হয়তো স্পেলিং বিভিন্ন সময় স্পেলিং মিস্টেক হতে পারে, বা বক্সটা জাস্ট একটু কাটাকাটি একটু আকৃতিতে, অর্থাৎ লেখার সময় খেয়াল রাখতে হবে যত বেশি বিস্তৃত হবে তত বেশি ভুলের সংখ্যা বাড়ারও কিন্তু সম্ভাবনা বৃদ্ধি পায়। তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব শর্টকাটে 1 পৃষ্ঠার মধ্যে একটা ইমেল লিখে দেবো, ব্যাস শেষ, 10-এর মধ্যে 9 তো এমনি পেয়ে যাবো আমি। তো ইমেইল এই ক্ষেত্রে আমাদের জন্য একটা নম্বর এখানে বরাদ্দ রয়েছে। অপরদিকে আমাদের অ্যানালাইজিং ম্যাপস অর গ্রাফস অর চার্টস, ম্যাপস এখান থেকে আমি একটু মাইনাস করে দিব। এখানে বেসিক্যালি দেখা যায় গ্রাফ থাকে অথবা যে কোনো একটা চার্ট থাকে, তাই না? এই গ্রাফ বা চার্ট যদি আপনি সঠিকভাবে এক্সপ্লেইন করে দেখাতে পারেন তাহলে আপনার জন্য 10 নম্বর বরাদ্দ রয়েছে। এছাড়াও আপনার জন্য রয়েছে অ্যাপ্রিসিয়েটিং শর্ট স্টোরিজ লাইক পোয়েমস, থিম, সাবজেক্ট ম্যাটার অ্যান্ড ইটস ইন্টারপ্রিটেশন। ইন্টারপ্রিটেশন মানে হচ্ছে ব্যাখ্যা। আপনার জন্য থিম আসবে, সোজা বাংলায় বলতে গেলে এখান থেকে থিম আসবে, যে কোনো একটা পোয়েম দিতে পারে, যে কোনো একটা শর্ট স্টোরি দিতে পারে, দিয়ে বলতে পারে এর যে থিমটা লিখো। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের এখানে 40 মার্কের একটা বোঝাপড়া হলো। এখন কোয়েশ্চেন নাম্বার 1, কোয়েশ্চেন নাম্বার 2 এবং কোয়েশ্চেন নাম্বার 3 পরপর যে 3টা প্রশ্ন এসে থাকে, এই 3টা প্রশ্ন কোথা থেকে আসবে? এই 3টা প্রশ্ন অবশ্যই আপনার বইয়ের ভেতর থেকে সিন প্যাসেজ, যেগুলো আপনি অলরেডি দেখে গিয়েছেন, যেগুলো আপনি ওয়ার্ড মিনিং, সিনোনিম, অ্যান্টোনিম সহ একদম ভাজা ভাজা করে ফেলেছেন, তাই না? সেই একটা সিন প্যাসেজ থেকে আপনার এখানে 3টা প্রশ্নের উত্তর করতে হবে। ফার্স্ট অফ অল আপনাকে করতে হবে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, অর্থাৎ এমসিকিউ অ্যান্সার থাকবে। আপনাকে কি করতে হবে? এমসিকিউ দেওয়া থাকবে, ওগুলো জাস্ট অ্যান্সার করবেন আপনি। আচ্ছা, দেন হচ্ছে শর্ট কোয়েশ্চেনের অ্যান্সার করবেন, এবং তার সাথে সাথে ওই প্যাসেজ থেকে আপনাকে কি করতে হবে? একটা সামারি করতে হবে। তাহলে এইখানে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, শর্ট কোয়েশ্চেন এবং সামারি, এই 3টা প্রশ্ন একটা প্যাসেজ থেকে হবে। তো সেই ক্ষেত্রে আমি একটু আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব যে বইয়ের যে সিন প্যাসেজগুলো আছে সেই সিন প্যাসেজগুলো প্রত্যেকটা ওয়ার্ডের সিনোনিম, অ্যান্টোনিম সহ অন্তর্নিহিত যে ভাব অর্থ প্রতিটা লাইনের, এগুলো একটু দয়া করে কষ্ট করে পড়ে যাবেন, কেমন? নাহলে কিন্তু পরীক্ষায় ধরা খেতে হবে। এখন সিন প্যাসেজ থেকে যেহেতু আসবে, তাহলে সিন প্যাসেজ কোনগুলো আমাদের জন্য একটু বেশি ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে? দেখুন, আমার পার্সোনাল কিছু প্রেফারেন্স আছে, এখান থেকে কিছু কিছু প্যাসেজ আছে যেগুলো আমার মতে মনে হচ্ছে যে এগুলো আসার মতো। বাট এইখানে ওভারঅল দেখেন আপনার কাছে 16টা সিন প্যাসেজ দেওয়া আছে। অনেকে বলবেন স্যার 16টা সিন প্যাসেজ কেন, 4-5টা দিলেই তো হয়। না, 4-5টা দিয়ে আমি বিপদ বাড়াতে চাই না, কারণ 4-5টা দিয়ে আসলে হয় না। সিন প্যাসেজ পড়তে গেলে বেশ কয়েকটা প্যাসেজ পড়তে হয়। শর্ট সিলেবাস হলে 4-5টা দেওয়া যাইতো। আমাদের সময় আমরা শর্ট সিলেবাসে এক্সাম দিয়েছি, সামান্য 5-6টা চ্যাপ্টার, 5-6টা কি, আমার মানে 3টা প্যাসেজ মনে আমি পড়ে গেছিলাম, ওইখান থেকে আমি কমন পাইছিলাম। বাট ফুল সিলেবাস যেহেতু একটু বেশি পড়তে হবে, একটু কষ্ট করতে হবে। এখানে যে 16টা আছে, আমি বলবো আপনারা 16টাই দেখে যান। আমি ব্যক্তিগতভাবে চাইবো আপনারা 16টা প্যাসেজ দেখবেন। কিন্তু যদি কেউ বলেন যে স্যার 16টা প্যাসেজ তো পড়া অসম্ভব, আমি পড়বো না, আমি খুব অলস প্রকৃতির, বা আমি শর্টকাট চাই, দেন আপনার জন্য সাজেশন এখান থেকে কিছু ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি, যে চ্যাপ্টার বা যে প্যাসেজগুলো, যে ইউনিটগুলো আমার জন্য একটু বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে। ফার্স্ট অফ অল আমি যদি বলি, দেখেন গ্রেট উইমেন, এইখান থেকে নারীদের প্রতি প্রশ্নকর্তাদের একটা আলাদা অ্যাফেকশন আছে। তো এইখানে নারীদের যে ইউনিট বা প্যাসেজ আছে, এইখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে। আমি যদি বলি সিভিক এঙ্গেজমেন্ট, এই যে যে ইউনিটটা, এখান থেকে একটা প্রশ্ন আসার পসিবিলিটি থাকে। বা ড্রিম, যেটা এটা তো আমাদের জন্য সবচেয়ে বেশি মোস্ট ইম্পর্টেন্ট, সিগমুন্ড ফ্রয়েডের একটা প্যাসেজ আছে, হোয়াট ইজ ড্রিম। হ্যাঁ, ড্রিম আসলে কি, ড্রিমের পারপোজ কি, ড্রিম বলতে আসলে কি বোঝায়। দ্য আনবিটেবল গার্লস, আনবিটেবল গার্লস, এখান থেকে আপনারা একটু দেখতে পারেন। বা আপনাদের জন্য রয়েছে এটিকুইট অ্যান্ড ম্যানার্স, যে চ্যাপ্টারটা ছিল আর কি। এই এটিকুইট আর ম্যানার্স চ্যাপ্টারটা খুব বেশি, এটা বিভিন্ন সময় দেখা যায় কি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন পরীক্ষার পাশাপাশি আপনার এইচএসসি যে এক্সামগুলো থাকে, বোর্ড এক্সাম, এই বোর্ড এক্সামে কিন্তু এসে থাকে। তো এই এটিকুইট অ্যান্ড ম্যানার বা এটিকুইট অ্যান্ড নেটিকুইট যেটাই বলেন না কেন, এই ইউনিটটা দয়া করে একটু বেশি গুরুত্ব সহকারে পড়ে যাবেন। বা এখানে রয়েছে হোয়াট ইজ এনভায়রনমেন্টাল জাস্টিস, এনভায়রনমেন্টাল জাস্টিসটা একটু কাইন্ডলি পড়ে যাবেন, কারণ বর্তমান মডার্ন যে কনটেক্সটটা, এই কনটেক্সটের ক্ষেত্রে আমার কাছে মনে হয় অ্যাটলিস্ট যে এনভায়রনমেন্টাল যে ইস্যুসগুলো রয়েছে, এই ইস্যুসগুলো ধরে যদি আমরা একটু আলাদা গুরুত্ব দিয়ে পড়ে যেতে পারি, তাহলে আশা করা যায় পরীক্ষায় কমন পাওয়ার নিশ্চয়তা অনেক বেশি বৃদ্ধি পায়। এছাড়াও আপনারা দেখেন স্টোরিজ ফ্রম গাজা, এই যাবৎ কিন্তু যতগুলো আপনার শর্ট সিলেবাসের এক্সাম ছিল, শর্ট সিলেবাসের এক্সামগুলোতে কিন্তু এই টপিকটা ছিল না, গাজা। তো সেই ক্ষেত্রে রিসেন্টলি যেহেতু গাজার যুদ্ধ বিরতির নৃশংসতা বা ভয়াবহতা আমরা লক্ষ্য করতে পারছি, বা এই সম্বন্ধে বিভিন্ন রিপোর্টগুলো আমাদের সামনে আসছে, তো এরকম একটা পসিবিলিটি থাকে যে এখান থেকে আমাদের একটা সিন প্যাসেজ আসতেই পারে। বা প্যাসেজ যদি অ্যাটলিস্ট নাও আসে, তো ওখান থেকে কিন্তু আমাদের ফ্লো চার্টও কিন্তু দিয়ে দিতে পারে। এরকম বিভিন্ন সম্ভাবনা রয়েছে। তো অ্যাটলিস্ট আমি বলবো 1, 2, 3, 4, 5, 6, 7, অন্তত আমার পার্সোনাল প্রেফারেন্স থাকবে এই 7টা প্যাসেজ আপনারা খুব বেশি গুরুত্ব সহকারে পড়ে যাবেন। এবং যাদের সময় আছে, সুযোগ আছে, যারা পরিশ্রমী, তারা 16টা প্যাসেজই মোটামুটিভাবে একটু হালকা পাতলা হলেও আইডিয়া নিয়ে যাওয়ার চেষ্টা করবেন।
আচ্ছা, তো প্যাসেজ তো আমরা এখান থেকে দেখলাম। এখন রিঅ্যারেঞ্জের ক্ষেত্রে কি হয়? রিঅ্যারেঞ্জ দেখা যায় কি আমাদের সময় আমরা অ্যাট লিস্ট 20টা থেকে 30টা রিয়ান্স পড়তাম, টু বি অনেস্ট। একেবারে সত্যি কথা বলতে আমরা 20টা থেকে 30টা রিয়ান্স পড়ে যেতাম। বাট এই শর্ট সময় দেখা যায় কি 20-30টা রিয়ান্স পড়ে মুখস্থ রাখাও হয় না। আবার রিয়ান্স যেমন কোনো বিষয় না যে আমি যদি একেবারে আনকমন একটা রিয়ান্স দিয়ে দিল, এরকম বিভিন্ন সময় হয়ে থাকে বোর্ড এক্সামে কি করে আনকমন একটা রিয়ান্স দিয়ে দেয়, তো ওইটাকে কিভাবে অ্যাসেম্বল করবো, প্রচুর সময় ওখানে নষ্ট হয়। তো ওইখানে উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে একটু রিয়ান্সটা সলভ করতে হবে। বাট যদি কমন পড়ে আর সেটা যদি ফুল মার্কস আমি এখান থেকে গেইন না করতে পারি, তাহলে সম্পূর্ণই কি আমি একেবারে ব্যক্তিগত দোষ, আমি আসলেই কপাল পড়া। তো সেই ক্ষেত্রে যদি কমন আসে তো আমি বলবো এখানে 12টা সাজেশন দেওয়া আছে, এই 12টার মধ্যে থেকে একটু আলাদা যদি গুরুত্ব দিতে চান তাহলে আমি বলবো বুদ্ধা অ্যান্ড দ্য পোর উইমেন। এই সে পোর উইমেন যে তার সন্তানকে নিয়ে বুদ্ধের কাছে এসে যে তাকে জীবন দিয়ে দাও, বহু বোর্ডে একই প্রশ্ন, এই সেম রিয়ারেন্সটাই কিন্তু কমন আসছে। আবার একই সাথে আমি যদি বলি জয়নুল আবেদিন, এখানে দুইটা, একটা হচ্ছে হিস্টোরিক্যাল বিভিন্ন গল্প আছে, ঐতিহাসিক গল্প, ওইখান থেকে রিয়ারেন্স আসতে পারে। যদি কোনো হিস্টোরিক্যাল কন্টেন্ট বা কনটেক্সট থেকে না আসে তো সেই ক্ষেত্রে দেখা যায় কি বিভিন্ন আপনার প্রমিনেন্ট যারা ব্যক্তিরা থাকে, সেটা শিল্পী হতে পারে, গায়ক হতে পারে, বা যে কোনো মহৎ ব্যক্তিত্ব হতে পারে, তাদের জীবনী সংক্রান্ত কিন্তু আসতে পারে। এই ক্ষেত্রে দেখা যায় কি আমাদের জয়নুল আবেদিন আছে, তারপর আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বা কাজী নজরুল ইসলাম, তাদের জীবনী থেকেও কিন্তু আমাদের রিয়ারেঞ্জ করতে দেয়, ওগুলো করা সহজ। বাট হিস্টোরিক্যাল কন্টেক্সট যেগুলো ওইগুলো করা খুবই বেশি কঠিন বলে আমার মনে হয়। তারপরে রয়েছে কি দ্য অ্যাস্ট্রোলগার অ্যান্ড দ্য কিং, রাজাকে বলে এই অ্যাস্ট্রোলগার জ্যোতির্বিদ যে আপনি মারা যাবেন, তাই না? খুব চালাক ছিলেন, চতুর ছিলেন, এটাও বিভিন্ন সময় বোর্ডে রিপিট এসে থাকে। বা কিং সলোমনের যে ঘটনাটা, কিং সলোমনের এটাও আসতে পারে। বা আমি যদি বলি আলেকজান্ডার অ্যান্ড পোরস, তাই না? পোরসকে বলা হয় যে তুমি কিভাবে ট্রিট করলে তুমি খুশি হবে, লাইক এ কিং, এই যে এটা দেখতে পারেন। কাজী নজরুল ইসলাম এটা দেখতে পারেন। তো আমি বলবো যে 12টা রিয়ারেঞ্জ অ্যাটলিস্ট আমরা এখান থেকে পড়ে যাওয়ার চেষ্টা করব। যদি আমাদের সময় স্বল্পতা থাকে বা কেউ যদি একটু আলসেমি করে থাকেন, ঢিলেমি করেন, তাদের জন্য অ্যাটলিস্ট এই 6টা আমি 50% আরও কি করলাম এখান থেকে রিডাকশন করে দিলাম। এই 6টা রিয়ারেঞ্জ দেখে গেলে আশা করা যাচ্ছে ইনশাল্লাহ আপনি কমন পাবেন। তবে যদি আনকমন পড়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনার ব্যক্তিগত ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে সলভ করতে হবে, এখানে আর কিছু করার থাকে না। গ্রাফ এবং চার্ট, গ্রাফ এবং চার্ট এখানে সাজেশন আপনার টোটাল দেওয়া আছে 10টা। আমি যদি মূল ফরম্যাটটা জেনে যাই যে একটা গ্রাফ বা একটা চার্ট কিভাবে এক্সপ্লেইন করতে হয়, যদি আমি একটা স্ট্যান্ডার্ড প্রেজেন্টেশন আমি খাতায় রাখতে পারি, তাহলে আমার দুই পৃথিবীর যে প্রান্ত থেকে যেই টপিক থেকে যেই রকম গ্রাফ আসুক, যে রকম চার্ট আসুক, আমি সেই গ্রাফ সেই চার্ট কিন্তু খুব সুন্দর করে এক্সপ্লেন করতে পারবো। আমার কমন আসলো আমি জানি না কিভাবে খাতায় প্রেজেন্ট করতে হয়, তাহলে কি আমাকে নম্বর দিবে টিচার? দিবে না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যখন আমি 5-6টা বা 8-10টা গ্রাফ চার্ট পড়ে যাব, তখন তো এক্স্যাক্টলি আমি ফরম্যাটটা সম্পর্কে ভালোভাবে অবগতই আছি, তাই না? যে আসলে কিভাবে আমি এই প্রেজেন্ট করবো খাতায়। তো সেই ক্ষেত্রে দেখা যায় কি সোশ্যাল সাইটস ইউজার অফ ইন্টারনেট আপনাকে একটা স্ট্যাটিস্টিক্স দিতে পারে, এই যে একটা পাই চার্ট এভাবে দিয়ে আপনাকে বিভিন্ন অংশে এভাবে ভাগ করে দিতে পারে, তাই না? ক্ষুদ্র অংশ, যে বড় অংশ, 3টা পার্ট, কতজন মানুষ, কোন বয়সের মানুষরা ইন্টারনেট ইউজ করতেছে, পাই চার্টটা দিলে আমার কাছে মনে হয় একটু সহজ হয়। যদি এইভাবে এই ইয়েগুলো দিয়ে থাকে না এরকম গ্রাফ, এটা আসলে এক্সপ্লেন করা একটু আমার কাছে মানে কঠিন মনে হয়, পাই চার্টটা অনেক বেশি সহজ লাগে আমার কাছে। এটা ব্যক্তিগত আসলে মতামত আর কি, আপনাদের কার কাছে কি ভালো লাগে এটা আমি জানি না। যাই হোক, তো আমরা এখানে দেখতে পারি সোশ্যাল সাইটস ইউজার অফ ইন্টারনেট এবং একই সাথে নাম্বার অফ ইন্টারনেট ইউজার, হ্যাঁ এটাও আসতে পারে, যেহেতু বর্তমানে এগুলো একটু হাইলাইটেড টপিক, তাই না? বা যে বললাম যে গাজায় কোন বয়সের মানুষেরা সবচেয়ে বেশি নিহত হচ্ছে, এটা নিয়েও আপনাকে একটা গ্রাফ চার্ট দিতে পারে, এটা অসম্ভব কিছু না। তারপরে আমি যদি বলি এক্সপোর্ট সেক্টরস ইন বাংলাদেশ, একটা পাই চার্টের মাধ্যমে চলে আসতে পারে দ্য এক্সপোর্ট সেক্টরস ইন বাংলাদেশ। এখান থেকে আপনাকে বিভিন্ন যে শিল্প সেক্টরগুলো আছে, লাইক আপনাকে নিট ওয়্যার আছে, বা এখানে আমি যদি বলি জুট প্রোডাক্টস আছে, এরকম আরও বিভিন্ন কিছু গার্মেন্টস প্রোডাক্টস আছে, সেগুলোতে একটা পাই চার্ট দিতেই পারে। এটা তো অনেক বেশি মানে বিগত বিভিন্ন বছরগুলোতে এই সেম জিনিসটাই এক্সপোর্ট সেক্টর থেকে কমন আসছে এখানে। আচ্ছা, এইটা আপনারা দেখতে পারেন। বা আমি যদি বলি এখানে একটা ছিল আর কি, এডুকেটেড পিপল চয়েস অফ প্রফেশনস বাই এডুকেটেড পিপল। বর্তমানে শিক্ষিত প্রজন্মের মধ্যে যারা অনার্স বা মাস্টার্স পাস করছে তারা কোন প্রফেশনের দিকে বেশি ঝুঁকছে, এইটা আপনি একটু দেখে যেতে পারেন। তো আমি বলবো অ্যাটলিস্ট 10টা গ্রাফ চার্টে দেখে যাওয়ার চেষ্টা করেন, যদি সুযোগ না হয় অ্যাটলিস্ট এখান থেকে যে 4টার কথা বললাম 4টা দেখেন, দেখে আগে ফরম্যাট বুঝেন যে একটা পাই চার্ট আসলে সেটাকে কিভাবে প্রেজেন্ট করতে হয়, একটা গ্রাফ আসলে সেটাকে কিভাবে প্রেজেন্ট করতে হয়। যখন আপনি ফরম্যাটটা শিখে যাবেন, আপনার আনকমন যে কোনো টপিক থেকে আসলেও আপনি পারবেন। জাস্ট বিলিভ ইন ইউরসেলফ। আমি পরবর্তী টপিকটা নিয়ে একটু আলোচনা করছি। পরবর্তী টপিকে আমাদের কমপ্লিটিং স্টোরি। এখানে আমি সাজেশন দেওয়ার কেই না, কমপ্লিটিং স্টোরি আপনি এই প্রিপারেশন নিয়েই যান, আপনার কমন আসার কোনো চান্স নেই।
কমপ্লিটিং স্টোরি আনকমন আসবে, আপনি এই টেন্ডেন্সি নিয়ে পরীক্ষার হলে যাবেন। দয়া করে যাদের এখনো পর্যন্ত সেন্টেন্সের স্ট্রাকচার ভালো না, স্ট্যান্ডার্ড ভোকাবুলারি ইউজ করতে পারেন না, এই যে কিছু সময় আছে একটু চেষ্টা করুন না, বিভিন্ন ম্যাগাজিন একটু দেখার চেষ্টা করুন, যেই টপিকটা আপনার কাছে মনে হচ্ছে যে না এ থার্স্টি ক্রো একটা স্টোরি আছে খুবই বেসিক, 6-7 মনে এই স্টোরিগুলো এসে থাকতো, এমনও সময় দেখা গিয়েছে এ থার্স্টি ক্রো এই স্টোরিটা ইন্টারমিডিয়েটও আসছে। এখন ক্লাস 6-7 গ্রামার বইতে আপনার ওই যে যেই অংশটা ছিল আর কি, স্টোরির যে অংশটা, ওইখানে যে ল্যাঙ্গুয়েজে লেখা ছিল, ইন্টারমিডিয়েটে আপনি সেম ভোকাবুলারি ইউজ করলেন, আপনার স্ট্যান্ডার্ডের সাথে তো এটা যাচ্ছে না। ক্লাস 6-এর ভোকাবুলারি বা সেন্টেন্সের স্ট্রাকচার দিয়ে আমি ইন্টারমিডিয়েটে অ্যান্সার করতেছি, এটা তো আমার নিজের কাছে কেমন লাগতেছে। তো সেম স্টোরি এখন এই পর্যায়ে এই স্টেজে এসে কোন স্ট্যান্ডার্ডে লিখলে আপনার কাছে বেশি স্যাটিসফ্যাক্টরি বলে মনে হচ্ছে, আপনি সেরকম একটু চেষ্টা করুন না। চ্যাট জিপিটি আছে, জেমিনি আছে, আরও হাবিজাবি অনেক সোর্সেস আছে। তো আমি বলবো আপনি এখান থেকে পড়তে পারেন। এখানে তো 9টা দেওয়া আছে এক্স্যাক্টলি, আর মনে হয় এদিকে নেই, আছে আছে, এখানে আছে হচ্ছে আপনার 17। আচ্ছা, কমপ্লিটিং স্টোরির ক্ষেত্রে আপনার 17টা দেওয়া আছে টোটাল আর কি এখানে। তো এখান থেকে আমি যদি বলি একটু বেশি গুরুত্বপূর্ণ কোনগুলো আপনারা জিজ্ঞাসা করলে আমি বলবো ওয়্যার দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে, অথবা না আসলে আপনার রবার্ট ব্রুসের যে কাহিনীটা রয়েছে, রবার্ট ব্রুসের কাহিনীটা সম্পর্কে আসতে পারে, তাই না? ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, সামথিং এটসেট্রা, এরকম আসতে পারে, তাই না? তারপরে আসতে পারে অ্যান অনেস্ট উড কাটার, তাই না? যদি এখন আমি জলপরীর দেখা পেতাম তাহলে জলপরীর কাছে আমি কি করতাম, মিলন স্যারকে কোপানোর কি চাইতাম, আশীর্বাদ চাইতাম বা বর চাইতাম, কারণ তিনি যে শুরু করছেন এক্সেসিভ মাত্রায়, তাই না? অনেকে চাইতেছে, আমরা তো যারা ইউনিভার্সিটিতে পড়ি তারা চাই সেমিস্টার কোপানোর কি কুড়াল চাই, আপনারা চান এইচএসসি 2026-এ এই এক্সাম ক্র্যাক করার কুড়ালটা আমরা চাই, তাই না? আচ্ছা যাই হোক, যদি এটা সম্ভব না বাস্তবে, আপনার প্রিপারেশনই আপনার কুড়াল, যে যত বেশি প্রিপারেশনের উপর কি করবে, ধার দিবে বা ওটাকে কি বলে শার্প করবে, তত বেশি তার পরীক্ষা ভালো হবে। আচ্ছা, অ্যান অনেস্ট উডকাটার এটা দেখতে পারি, দ্যার ইজ আ উইল দ্যার ইজ আ ওয়ে, এটা দেখতে পারেন। আ সেলফিশ জায়ান্ট রয়েছে, একটা স্বার্থপর জায়ান্ট, ওইটা আপনি দেখতে পারেন। লায়ন অ্যান্ড মাউস, এটা খুবই বাচ্চাদের স্টোরি হয়ে যায়, তাও কমন আসে, আমি অদ্ভুত, মানে আমি অবাক হয়ে যাই এগুলো কেন দেওয়া দরকার। বাইজিদ বোস্তামি, ডিভোটেশন টু বাইজিদস মাদার, মায়ের প্রতি ভালোবাসা, ওইখান থেকে একটা আসতে পারে। আবার আসতে পারে আপনার এখান থেকে যে মানি ক্যান নট ব্রিং হ্যাপিনেস, এই জাতীয় স্টোরিগুলো আমার কাছে খুব বেশি পছন্দের। আপনাকে একটা রিয়েল লাইফ কেস দিয়ে দিল, 3-4 লাইনে একটা হিন্টস দিয়ে দিল, ওইখান থেকে যদি আপনি স্টোরির টাইটেলটা ঠিক মতো না করতে পারেন, যদি আনকমন স্টোরি চলে আসে, তো দয়া করে খেয়াল রাখবেন স্টোরির টাইটেল, এই টাইটেলের উপর 1 নম্বর বরাদ্দ থাকে। আমি তো বিভিন্ন সময় খাতা দেখি আর কি, আমি জানি স্টোরির উপর অ্যাটলিস্ট আপনার টাইটেলে 1 নম্বর বরাদ্দ থাকে। 1 নম্বরটা বড় কথা নয়, যদি টাইটেলটা আপনি বেশি ইফেক্টিভ ওয়েতে দিতে পারেন, অর্থাৎ একটু আকর্ষণীয় অ্যাট্রাকটিভ টাইটেল দিতে পারেন, তো ওভারঅল আপনি কি লিখছেন ওইটা সম্পর্কে টিচারের একটা আলাদা ইমপ্রেশন ক্রিয়েট হয়। যার টাইটেল যত জঘন্য তার স্টোরি নম্বর তত কম, তার টাইটেল যত ভালো, ভিতরে যদি একটু হিজিবিজিও লিখে তাও টিচারের ইমপ্রেশনটা ভালো থাকে। টাইটেলের উপর বেশি ফোকাস করবেন। নোবডি ট্রাস্ট আ লায়ার, তাই না? এটা দেখতে পারেন। আর থার্স্টি ক্রো, এটাও দেখতে পারেন। বা আপনার এখানে 2টা রয়েছে আপনার জুলাই সম্পর্কিত 2জন ব্যক্তি, যে মীর মাহফুজুর রহমান মুগ্ধ, স্টোরি অফ আবু সাইদ, আসবে না, সোজা কথায় বলে দিলাম এদেরটা আসবে না। বর্তমান পলিটিক্যাল কনটেক্সটে এই জাতীয় প্রশ্ন তারা এগুলো ইনভলভ করতে চায় না। কেন চায় না এটসেট্রা এটসেট্রা, এই বিষয়ে আলোচনায় যাচ্ছি না, দেখে যেতে পারেন, আইডিয়া নিয়ে যেতে পারেন, তবে আমার বিশ্বাসে এগুলো আসবে না। আচ্ছা, অ্যান্ড অনেস্ট রিক্সা পুলার, এই আসবে না, এগুলো দেখার দরকার নেই। তাহলে মোটামুটি এখান থেকে আমরা 3টা দেখলাম, এখান থেকে আমরা 4টা দেখলাম, এই 7টা স্টোরি দেখলাম, মোটামুটি আমাদের একটা আইডিয়া আসবে। তবে যদি আনকমন চলে আসে আপনারা দুর্ভাগা, আর কিছু করার নেই। ইনফর্মাল লেটার বা ইমেলের ক্ষেত্রে এখানে আমাদের টোটাল কয়টা রয়েছে, 9টা রয়েছে। ভাই আমি সবসময় বলি ইনফর্মাল লেটার লিখেন, ইমেইল লিখেন, ফর্মাল লেটার লেখেন, যা খুশি লিখেন না কেন, মুখস্থ করতে যাবেন না, কখনো মুখস্থ না, জাস্ট ফরম্যাট। ক্লাস 6-এ মনে হয় আমাদেরকে ইনফর্মাল লেটার, ইমেইল, ফর্মাল লেটার লেখার একটা ফরম্যাট শিখাইছিল টিচাররা। সেই ফরম্যাট দিয়ে আজ পর্যন্ত কোনো ফর্মাল ইনফর্মাল লেটার তো দূরে থাক, ইভেন কোনো প্যারাগ্রাফ বা যাই বলেন কিচ্ছু পড়তাম না। ফরম্যাট জানি, যা দিবে সোজা বানায় লিখব, একদম ধুমায় বানায় লিখতে হবে। যার ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল যত ভালো, সে ইংরেজিতে তত নম্বর পাবে, এটা বাস্তবে পরীক্ষিত। ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল যার যত জঘন্য, তার নম্বর তত কমবে।
সে তার হাতের লেখা যতই সুন্দর হোক না কেন, হাতের লেখা ডাজেন্ট ম্যাটার, সেন্টেন্সের স্ট্রাকচার, ফ্রি হ্যান্ড রাইটিং, বানান ভুল না করে আপনি স্ট্রঙ্গার যে ভোকাবুলারি আছে সেগুলো ইউজ করতে পারতেছেন কিনা, তার উপরে ডিপেন্ড করে আপনার ইংলিশ ফার্স্ট পেপার বা সেকেন্ড পেপারের রাইটিং পার্টের ম্যাক্সিমাম নম্বর। কেমন? আচ্ছা, এখানে রয়েছে আপনার কয়টা? এখানে 5টা রয়েছে, আর এদিকে রয়েছে হচ্ছে আপনার 4টা, তো টোটাল হচ্ছে 9টা। তো আমি আশা করব যে আপনারা যদি সময় সুযোগ হয় এই 9টা ইনফর্মাল লেটার বা ইমেইলের যে ফরম্যাটটা আছে দয়া করে একটু দেখে যাওয়ার চেষ্টা করবেন। যদি নাও দেখতে পারেন অ্যাটলিস্ট একটা দেখেন, একটা দেখে অন্তত ফরম্যাটটা শিখে যাবেন। এখানে আমি আলাদাভাবে আর কোনো সাজেশন এখানে দিতে চাচ্ছি না। প্যারাগ্রাফের ক্ষেত্রে দেখা যায় কি আমাদের একটু সাজেশন প্রয়োজন হয়, তাই না? প্যারাগ্রাফের ক্ষেত্রে আমাদের একটু সাজেশন প্রয়োজন হয়। এখানে 10টা প্যারাগ্রাফ তো দেওয়া আছে, হয়তো অনেকে বলবে কম হয়ে যাচ্ছে। প্যারাগ্রাফের সাজেশন দিলে 50টাও দেওয়া সম্ভব, আপনি পড়তে পারবেন না, শুধু শুধু দিয়ে লাভ আছে? আমি 10টা প্যারাগ্রাফের সাজেশন যদি এইভাবে দিই, ফোক মিউজিক আমাদের একটা প্যাসেজের মধ্যেই ছিল, খুব সম্ভবত একটা সিন প্যাসেজের মধ্যে ছিল ফোক মিউজিক, এটা দেখার প্রয়োজন নেই। আপনি ফুড অ্যাডাল্টারেশন সম্পর্কে একটু পড়ে যান। বর্তমানে তেলের দাম বৃদ্ধি পাচ্ছে, তেলের এই সম্পর্কিত এই ইস্যু নিয়ে কেন একটা আসতে পারে না? আপনাকে বলতে পারি ইন্টারন্যাশনাল মার্কেটে তেলের যে দাম বৃদ্ধির কারণ কি, বা ওইটার সাথে রিলেট করে যদি আপনাকে প্রাইস হাইক দেয়, দ্রব্যমূল্যের উচ্চগতি, এটা সম্পর্কে আসতে পারে না? এটা আসতে পারে। বা অ্যান আইডিয়াল স্টুডেন্ট, আদর্শ শিক্ষার্থী কেমন হওয়া উচিত, কি করা উচিত, দ্য ইম্প্যাক্ট অফ ফেসবুক অন টিনেজার্স, জঘন্য ইম্প্যাক্ট, এটা একটু দেখে যাওয়ার চেষ্টা করবেন। মডার্ন টেকনোলজি বলেন, এনভায়রনমেন্টাল পলিউশনটা আরও বেশি ইম্পর্টেন্ট। ফিমেল এডুকেশন তো চলতেছে একদম উচ্চ লেভেলে, এটা সম্পর্কে আর আসার পসিবিলিটি আমার মনে হয় না। ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, এগুলো একেবারে বেসিক ছিল। তো আমি সাজেস্ট করবো যে অ্যাটলিস্ট আপনারা 10টা প্যারাগ্রাফ এখান থেকে দেখে যাওয়ার চেষ্টা করবেন। কেউ যদি না চান অন্তত এই যে 1 2 3 4 5, অন্তত এই 5টা প্যারাগ্রাফ দেখেছেন, বুঝবেন, শিখবেন অ্যান্সারগুলো থেকে কিভাবে সাফিসিয়েন্ট পরিমাণ কি করতে হয়, কোয়েশ্চেন দেখে কিভাবে সাফিসিয়েন্ট পরিমাণ অ্যান্সার করতে হয়। কেমন? এটা জানলে মোটামুটি প্যারাগ্রাফ অ্যান্সার করা যায়। আচ্ছা, থিম, থিম কিভাবে লিখবো? থিমের জন্য আমার ব্যক্তিগত কিছু পছন্দ রয়েছে। সেপ্টেম্বর 1 1939 আমার খুব পছন্দ ছিল। আমি যখন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের সময় যখন আসলে পড়তাম আর কি, ঢাবির অ্যাডমিশন টেস্টের জন্য, সেপ্টেম্বর 1 1939 এটা আমাদের থিম নামে একটা টপিক ছিল। এটা অ্যাডমিশন টেস্টে আপনাদেরও পড়বেন, যারা এখন ভালোভাবে পড়তেছেন আর কি, আপনাদের প্রিপারেশন নেওয়াটা আরেকটু বেশি সহজ হবে বলেই আমার মনে হয় আর কি। তো সেই ক্ষেত্রে সেপ্টেম্বর 1 1939 এটা পড়ে যেতে পারেন। ড্রিমস, সিগমন্ড ফ্রয়েডের, এটা থেকে একটু চলে যেতে পারেন। আই ডাইড ফর বিউটি, আই ডাইড না, উই ডাইড ফর বিউটি, আমি সৌন্দর্যের জন্য মরে যাই, সকল মানুষ সৌন্দর্যের পাগল, তাই না? আচ্ছা, বেঙ্গলস ফেস, জীবনানন্দ দাশ, আবার আসিব ফিরে, যাই হোক, হোল্ড ফাস্ট টু ড্রিমস, এটা দেখে যেতে পারেন। পিস, এটা দেখে যেতে পারেন। ব্লোইং ইন দ্য উইন্ড, এটা দেখে যেতে পারেন। তাহলে টোটাল এখানে আছে 10টা, তো আমি বললাম 1 2 3 4 5 6 7টা। এই 7টার পরে যদি একটু গুরুত্ব বেশি আরোপ করেন, আশা করা যায় এখান থেকে কমন আসবে, ইনশাল্লাহ কমন আসার সম্ভাবনা রয়েছে, তবে সবগুলো দেখার অনুরোধ রইল। তো মোটামুটিভাবে আমি চেষ্টা করেছি এইচএসসি 26-22 জন্য ইংলিশ ফার্স্ট পেপারে আপকামিং যে বোর্ড এক্সাম, কোন প্যাসেজগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, কোন প্যারাগ্রাফগুলো বা কোন স্টোরিগুলো, কোন রিয়ারেঞ্জগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, সেগুলো চাষে একটু তুলে ধরার চেষ্টা করছি। পরীক্ষা পিছিয়েছে, তার জন্য অতিরিক্ত হই হুল্লোড় বা নাচানাচি করার কোনো প্রয়োজন নেই। অনেকে আবার অলরেডি জানে যে ট্যুরের প্ল্যান করে ফেলছে, এই সেই, এগুলো করার দরকার নেই। প্ল্যান করে থাকলে অবশ্যই ক্যান্সেল করে থাকুন, এটা আমার একটা ব্যক্তিগত পরামর্শ থাকবে। সময় বেশি পাওয়া একদিকে যেমন পজিটিভ, আর একদিকে তেমন নেগেটিভ। ইতিমধ্যে একটা টার্গেট ছিল 7 জুনের, ওই টার্গেটে রেখে যারা প্রিপারেশনটা নিচ্ছিল তাদের প্রিপারেশন মোটামুটি প্রায় কাছাকাছি বলা যায় শেষ পর্যায়ে, আর হয়তো অল্প কিছু সাবজেক্টের রিভিশন ছিল আর কি। পরীক্ষা এই যে পিছিয়েছে প্রায় 1 মাসের মতো আর কি, তার কারণে অনেকে আবার ঢিলেমি দেখা দিবে। এই ঢিলেমি করে যদি কেউ পড়াটা বাইরে রেখে দেন আলাদাভাবে জমিয়ে, এই পড়াটা কাভার করতে আপনাদের জান শেষ হয়ে যাবে। তো শেষ সময় সব কিছু পড়তে যাবেন না। অবভিয়াসলি আপনাদের কমন যে সাবজেক্টগুলো রয়েছে, বাংলা, ইংলিশ, আইসিটি, এর পাশাপাশি যারা আর্টসের বা কমার্সের আছেন, আপনাদের মানবিকের বা কমার্সের যে গ্রুপ সাবজেক্টগুলো আছে, ওই সাবজেক্টগুলোর ক্ষেত্রে প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টারের টপিক অ্যানালাইসিস করে পড়ার চেষ্টা করবেন। শেষ সময় সবগুলো টপিক পড়ার প্রয়োজন নেই, কারণ সবগুলো টপিক থেকে প্রশ্ন আসবে না, তাহলে আমি কেন পড়ে আমার মূল্যবান সময় নষ্ট করব? যে টপিক অ্যানালাইসিস করে পড়ার চেষ্টা করবেন। এবং যদি টপিক অ্যানালাইসিস করতে আসলে আপনাদের অনেক সময় চলে যাবে, যদি আপনারা এটা অনেক বেশি কষ্টসাধ্য বলে মনে করেন, তো আপনাদের জন্য একটা সহজ সোর্স হতে পারে আমাদের আর্টস কমের পক্ষ থেকে যে বান্ডেল কোর্সটা রয়েছে বোথ আর্টস অ্যান্ড কমার্সের স্টুডেন্টের জন্য, সেই কোর্সটা আপনারা পারচেস করতে পারেন খুবই দ্রুত সময়ের মধ্যে। টপিক অ্যানালাইসিস সহ
কনসেপচুয়াল ক্লাস, আশা করা যায় 1.5-2 মাসের মধ্যে একেবারে পুরোপুরি আপনার সিলেবাস কিন্তু কমপ্লিট হয়ে যাবে। পাশাপাশি বিভিন্ন সাবজেক্টের মাইক্রো কোর্স রয়েছে, লাইক লজিক, সাইকোলজি, ইকোনমিক্স। এই কোর্সগুলো আপনারা আলাদাভাবে কিন্তু ইন্ডিভিজুয়ালি পারচেস করতে পারেন। সেই অফারটা কিন্তু আমাদের এখানে শুধুমাত্র আর্টসকমের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। সো আশা করছি আপনাদের পরীক্ষা ইনশাল্লাহ ভালো হবে। কন্টিনিউয়াস আপনারা পরিশ্রম করতেই থাকুন, ইনশাল্লাহ বোর্ড এক্সামে আপনাদের একটা ভালো ফলাফল, সেটাই আমাদের সকলের কামনা থাকবে। আশা করছি সামনে আবারও কোনো একটা সাজেশন ভিডিও নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।